আমার জীবন সর্বস্ব আরাধ্য দেব দেবতা শ্রী শ্রী ঠাকুরকে জানাই আমার অসংখ্য প্রণিপাত। তৎসহ জগৎজননী লক্ষ্মী স্বরূপিণী শ্রী শ্রী বড়মা ও পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদাকেও জানাই আমার অসংখ্য প্রণিপাত। ইষ্টপ্রাণ শ্রদ্ধেয় সকল দাদা ও মায়েদের আরও একবার আমার আন্তরিক প্রণাম ও জয়গুরু। সবাইকে ইষ্ট আলোচনা চ্যানেলে আরও একবার স্বাগত। মায়ের আরাধনায় আর স্মৃতিচারণায় আমরা পৌঁছে গেছি 21তম দিনে। অনেকটা পথই পেরিয়ে এসেছি, আর হাতে গুনে কয়েকটা দিন মাত্র। কিন্তু তাই বলে যে শুধু শ্রাবণ মাসেই বড় মা স্মৃতিচারণ করব তা কিন্তু নয়, কারণ শ্রী শ্রী ঠাকুরও আমাদের কাছে যা ছিলেন, আর নারী রূপে শ্রী শ্রী বড় মা ছিলেন তারই প্রতিমূর্তি। তাই জন্য আমাদের এটা মাথায় রাখতে হবে, বড় মার কথা শুধু শ্রাবণ মাসে বলে যেন আমরা বন্ধ না করে দিই, আর শ্রাবণ মাসে শুধুমাত্র তার আরাধনা করে বন্ধ না করে দিই। সারা বছর নিত্য পূজা যেন শ্রী শ্রী ঠাকুর শ্রী শ্রী বড় মাকে আমরা করে যেতে পারি। তার মধ্যে দিয়েই আমাদের মঙ্গল বার্তা লুকিয়ে আছে, আমাদের সংসারের ও আশেপাশের সবার। তো মায়ের সম্বন্ধে আজকে কিছু বলা যাক। মাকে শতকোটি প্রণাম জানিয়ে শুরু করি আজকের আলোচ্য বিষয়। দীর্ঘদিন প্রায় 19 বছর শ্রী শ্রী বড় মার সেবায় থাকার সৌভাগ্য হয়েছিল। তারই পরিপ্রেক্ষিতে এই আলোক সামান্য দেবী লক্ষ্মী মায়ের মহান গুণাবলীর অনেক কিছুই অন্য অনেকের মতো দৈনন্দিনের কত ঘটনায় আমার চোখেও ধরা পড়েছে বইকি। ছোটবেলা থেকেই পরম পুরুষ শ্রী শ্রী রামকৃষ্ণ ও মা সারদা দেবীর জীবন কাহিনী অসংখ্যবার পড়েছি। কত ভক্তজনের কাছে তাদের ঐশী জীবনের আলোচনা শুনে তৃপ্ত হয়েছি। নিজেও কতজনকে বলেছি তাদের মহত্তম জীবনের মহত্তম কাহিনীর কথা। শ্রী শ্রী বড় মার জীবন কাহিনী লিখতে গিয়ে মনে পড়ে যাচ্ছে তাদের কথা। মা সারদা দেবী ছিলেন নিঃসন্তান। মাতৃ হৃদয়ের আদি চাহিদা কোলে সন্তান। তাই একদিন ঠাকুরের কাছে বলেই ফেললেন অকপটে, আমায় একটা সন্তান দেবেন? পাড়ার লোকেরা সকালে আমার মুখ দেখলে বলে আজ আমার দিন ভালো যাবে না, কারণ আমি নিঃসন্তান, তাই আমায় একটা ছেলে দেবেন? সেবার ঠাকুর এই কথা শুনে মাকে বলেছিলেন, সে কি গো, ওই দেখো না কত লক্ষ লক্ষ সন্তান তোমায় মা বলে ডাকছে, আর তুমি একটা সন্তান চাইছো? মা আমার জগৎ পিতার সহধর্মিণী, তাই তো মা আমার জগৎ জননী। তাদের জীবন মহাসমুদ্রের মতো, তার কি কিছু বর্ণনা করা যায়? তবু মানুষ আজ অনেক জেনেছে, তেমনি হয়তো আমার লেখাতেও তার জীবনের যৎসামান্য জানতে পারবেন। এই আশায় আমার বোধে যা ধরা পড়েছে তাই বলছি। মা ছিলেন একেবারে পূর্ণ গৃহিণী। সবটা সময় ঠাকুরের শরীরের দিকে নজর রেখে দরকার হলে ডাক্তারদের সাথে পরামর্শ করে তার ভোগের ব্যবস্থা করতেন। কখনো ঠাকুরের ইচ্ছে অনুসারে সেই যা ইচ্ছা করত ঠাকুরের সেই তরকারি তিনি রান্না করতেন। একদিন ঠাকুর মেঠো কলমির শাক রান্নার কথা বললেন, তখন মা কালো জোয়ারদাদাকে বললেন, এবং তোর বাবাকে খবর দে মেঠো কলমির শাক ঠাকুরের জন্য আনতে পাঠা। কালোর বাবা আশু জোয়ারদাদা তখন কলকাতার সৎসঙ্গ কেন্দ্রে থাকতেন। কালো তার বাবাকে ফোনে শ্রী শ্রী বড়মার কথা জানালেন, এবং আশুদা একটি লোককে যাওয়া আসার খরচাপত্র দিয়ে রাতের ট্রেনে পাঠিয়ে দিলেন। সেই ভোরেই শাক এসে পৌঁছে গেল। মা নিজ হাতে শাকগুলো বেছে কুটে তার সাথে আলু পটল কাঁঠালের বীজ এমন সুন্দর করে তরকারি রান্না করলেন, সে এক দেবভোগ। এমনি করে তার ভোগের দিক যেমন দেখতেন, তেমনি অন্যদিকে সব খেয়ালই ছিল মায়ের। ঠাকুরের কখন কি প্রয়োজন হতে পারে তা যেন তিনি বহু আগে থেকেই জেনে রাখতেন, আর সেভাবেই প্রস্তুত থাকতেন। একদিন শ্রী শ্রী ঠাকুরের একটি ওষুধের ফর্মুলার জন্য তার প্রদত্ত ঔষধটির গুণাগুণ প্রস্তুত প্রণালী কেমন হবে সে বিষয়ে ডাক্তার প্যারিদা, ধীরেন্দা ভট্টাচার্য মতো কবিরাজ হরিপদদা এদের দিয়ে ভারতীয় বনৌষধি বই ঘাটালেন।
ওই ওষুধ তৈরি করতে হর্তকি, বয়রা, জায়ফল লাগতো। প্যারিদা বললেন, আপনার ভোগের পরে বাজারে গিয়ে ওগুলো নিয়ে আসবো। ঠাকুর শুনে বললেন, আচ্ছা। কিন্তু খানিকক্ষণ পরেই ঠাকুরের মনে হলো বড় বউয়ের কাছে এগুলো থাকতে পারে। সে সময় হল ঘরের, বর্তমানে যেটি মেমোরিয়া বারান্দা, শ্রী শ্রী ঠাকুরের বসে এই সমস্ত কথা বলছেন, আর খানিকটা দূরে ঠাকুরের পেছনে মা একটি চেয়ারে বসেছিলেন, আর আমি পাশেই দাঁড়িয়েছিলাম। ঠাকুর মাকে উদ্দেশ্য করে প্যারিদাকে বললেন, দেখো বড় বউয়ের কাছে থাকতে পারে। তখনই মা উঠে যাবেন, অমনি আমি বললাম, মা আমি এনে দিচ্ছি। মা দেখলেন দেরি হতে পারে, তাই বলে দিলেন, ভেতরের ঘরের তাকে আলমারি আছে, তার দ্বিতীয় তাকের মাঝে একটি 4 চৌকো শিশি আছে। আমি সেই মতো গিয়ে সেটা এনে মায়ের হাতে দিলাম। মা শিশি নিয়ে ঠাকুরের কাছে গেলেন। ঠাকুর কয়েকটা করে হরিতকি, বহেরা, জায়ফল তুলে নিলেন, আর তার বিনিময়ে মায়ের চোখের দিকে একবার চেয়ে সে কি মধুর হাসি হাসলেন। সে হাসির স্বাদ একমাত্র মাই জানেন। শ্রী শ্রী ঠাকুরের কখন কি প্রয়োজন হতে পারে তা তার হিসাবে থাকত। বছরে একবার ভাড়ার ঘরের আলমারি, কৌটো, শিশি, তার ভেতরের জিনিসগুলি ঠিক আছে কিনা সব পরীক্ষা করে সেগুলি তার ভোগে লাগার মতো অবস্থায় আছে কিনা সেদিকটা লক্ষ্য রাখতেন, আর বাকিগুলো পরিষ্কার করে ফেলতেন। শিশি, কৌটো ভালো করে ধুয়ে পরিষ্কার করে আবার জায়গায় রেখে দিতেন। মা কাছে বসে থাকতেন। আমি অমিয়মার এই কাজগুলি করতাম, আবার যথাস্থানে সেগুলি রাখা হতো। সারা বছর মায়ের ঠিক মনে থাকতো কোন জিনিসটা কোথায় আছে এবং কোন শিশি বা কৌটোয় কি কি আছে। যদি আমরা কোনো সময় এদিক ওদিক করে কোনোদিন কোনো কিছু রেখে দিতাম, মা কিন্তু ঠিক ধরে ফেলতেন এবং আমাদের কিছু তিরস্কারও ভাগ্যে জুটত। শ্রী শ্রী ঠাকুরের জন্য জামতলায় একটি ঘর করা হলো। সেবার আনন্দবাজারের জন্য জ্বালানির কাঠ কেনা হয়েছে। তার ভেতরে দেখা গেল ভালো ভালো সেগুন কাঠ আছে। ঠাকুর তাই দিয়ে তার ওই ঘর বানাবার কথা কাঠের মিস্ত্রি মনোহরদা, সুদীপদা, গৌরদাকে বললেন। সে ঘর আজও আছে, কিন্তু ওই ঘরে বাস করতে করতে শ্রী শ্রী ঠাকুরের একদিন স্ট্রোক হয়ে গেল। দুপুরে শুয়েছিলেন, খুব গরম পড়েছিল, তাই একটা হিউমিডিফায়ার মেশিন বসানো হয়েছিল। সেই ঠান্ডায় ঠাকুরের ওই স্ট্রোক। তখন বেলা 4টে নাগাদ হবে, আমি ওখানেই ছিলাম। ঠাকুরের ঘুম থেকে উঠেই আমায় বললেন, বড় বউ কন এরে? আমি মাকে এবং ডাক্তার প্যারিদাকে ডেকে এসে দেখি ঠাকুর পায়খানায় গেছেন, মা ঘরের ভেতরে বসে আছেন। আমি প্রতিদিনের মতো এই দিনও বিছানা ঠিক করে আবার বালিশগুলি যথাস্থানে রেখে দিলাম। ঠাকুর তার কাজ সেরে একটি পা বিছানায় তুলে মাকে বললেন, দেখো বড় বউ বলছেন, আর গালের দিকে হাত তুলে দেখাতে গিয়েই অমনি বিছানায় শুয়ে পড়লেন। মা ঠাকুরের এই অবস্থা দেখে বিছানার ধারে এসে ধরে নিলেন, তা না হলে ঠাকুর হয়তো মাটিতেই পড়ে যেতেন। সঙ্গে সঙ্গে ঠাকুরের মুখ, হাত, ডান দিকটা কেমন যেন বেঁকে গেল। তখনই বরদাকে খবর দেওয়া হলো। ছোটদাও এসে গেলেন। বরদা এসেই কলকাতায় খবর দেওয়ার ব্যবস্থা করলেন। 40 নম্বর বদ্রীদাস টেম্পল স্ট্রিট থেকে বড় বৌদি ও তার ছেলেরা সবাই এসে গেল। কিরণদা প্রথমে ডক্টর জেসি ব্যানার্জির কাছে নিয়ে গেলেন, পরে ডক্টর জেসি গুপ্ত, তাপস রায়, অমিয় রায় চৌধুরী এলেন। তখন সে কি একটা পরিস্থিতির সৃষ্টি হলো। পূজ্যপাদ বরদা আর সমস্ত কাজ ফেলে বাবাকে ভালো করার সে কি প্রচেষ্টা। এখানেই তার রাতে থাকার ব্যবস্থা করা হলো। সে সময় মাকে দেখেছি কেমন চিন্তিত এবং সর্বদা শ্রী শ্রী ঠাকুরের পাশে বসে সেবায় নিরতা ছিলেন। নিদ্রা, আহার সব তখন তার কাছে গৌণ। এমন করে 2 দিন কেটে গেল বিনা আহার ও নিদ্রায়। কেবল মাঝে মাঝে 1 ঢোক জল খান আর একটা করে পান মুখে দিতেন। একথা বরদাকে আমি জানালাম। বরদা শুনে আমায় বললেন, তোর এখন সময় নেই, বাড়ি থেকে সত্য শর্মা ভালো নিষ্ঠাবান ব্রাহ্মণ, ওকে দিয়ে কিছু ফলের রস পাঠাবো, তুই মাকে খাওয়াবি। বরদা তাই করলেন, কিন্তু শেষে তিনি নিজেই এলেন। আদরের সুরে বললেন, মা এই রসটা সত্য তোমার জন্য করে এনেছে, ও খুব নিষ্ঠাবান, তুমি এটা খেয়ে নাও। প্রথমে মা বললেন, আগে ঠাকুরকে সারাবার ব্যবস্থা করো, তারপরে। বরদা এবার মাকে আরও আদর করে বললেন, মা ডাক্তার যতই আসুক, তোমার আশীর্বাদে বাবাকে সারাবো। আজ ডাক্তারবাবুর অবস্থা একটু ভালো বললেন।
তোমার যদি শরীর ভালো না থাকে তবে বাবাকে সারানো সম্ভব হবে না। তুমি যে আমার শক্তিময়ী মা। এবার মা সেই ফলের রসটা আর গ্লাস ভর্তি করে বড়দার হাত থেকে নিয়ে পান করলেন। আমি অমনি একটা পান হামালদিস্তায় ছেঁচে এনে দিলাম। একটা পেতলের হামালদিস্তা ছিল, এখনও সেটা মেমোরিয়া মায়ের সামনে রাখা আছে। আপনারা যদি কখনো মেমোরিয়াতে যান, শ্রী শ্রী বড় মা, শ্রী শ্রী ঠাকুরের ব্যবহৃত জিনিসপত্র সব ওখানে সুন্দরভাবে একটি কাচের ঘরে রাখা আছে, অবশ্যই দেখে নেবেন। মায়ের এবং বড়দার অক্লান্ত সেবায় এবং ডাক্তারদের নিরলস প্রচেষ্টায় শ্রী শ্রী ঠাকুর সুস্থ হয়ে উঠেছিলেন। মা 11 বছর বয়সে চক্রবর্তীদের সংসারে এসে সেই বাড়ির বিশাল যজ্ঞের ভার নিজের হাতেই নিয়েছিলেন। বধূ জীবনে প্রবেশ করেই তাকে সেই সংসারের সব ভার নিতে হলো। তিনি গৃহলক্ষ্মী সাজলেন, সংসারের সব কাজ নিজের হাতেও নিলেন এবং শ্বশুর শাশুড়ি ননদ দেবরের সেবায় জীবন কাটাতে শুরু করলেন। এমনি করেই শ্রী শ্রী বড় মার সংসারটাকে সুন্দর ও স্ত্রীতে পরিপূর্ণ করে তুললেন। এই আমাদের মা। তার চরণে জানাই তার এই লক্ষ লক্ষ সন্তানদের হয়ে কোটি কোটি প্রণাম। তিনি আমাদের কাছে প্রণম্য, আর তিনিই আমাদের কাছে জগৎ জননী, লক্ষ্মী স্বরূপিণী তাকে বলা হয়, কারণ আমরা তার মধ্যে লক্ষ্মী মায়ের যা যা দরকার, লক্ষ্মী পুজো করতে লক্ষ্মী ঠাকুরের মধ্যে যেগুলি গুণ দরকার সব কিন্তু ছিল মায়ের মধ্যে ভরপুর। আর সেই জন্যই আমাদের মধ্যে থেকে কোনো এক মা একদিন চেয়েছিলেন শ্রী শ্রী বড় মার লক্ষ্মী পুজো করতে, শ্রী শ্রী বড় মার ফটো বসিয়ে আসনে। আর সে তাতে সম্মতি জানিয়েছিলেন আমাদের পরম পূজনীয়া জগৎজননী শ্রী শ্রী বড় মা। আর তারপর থেকে শুরু হয় বৃহস্পতিবার করে লক্ষ্মী পুজো করা মাকে আসনে বসিয়ে। মা কিন্তু মিষ্টি খেতে খুবই ভালোবাসতেন, আর সেই কারণেই পান, সুপুরি, আমসরা, বেলপাতা, ফুল সব কিছু দিয়ে, লাল ফুল দিয়ে, তার সাথে মিষ্টি দিয়ে প্রত্যেক বৃহস্পতিবার মাকে জাঁকজমক করে পুজো করা হয়। আজও সাড়ম্বরে মা পূজিত হচ্ছেন। দুর্গা পুজোর পরে যখন লক্ষ্মী পুজো আসে তখন কিন্তু মায়ের ওখানে আরাধনা করা হয়। লক্ষ্মী পুজো ধুমধাম করে হয়ে থাকে দেওঘরে। অনেকেই জানেন, আবার কেউ কেউ জানেন না, সেই জন্য বলে রাখি, শ্রী শ্রী বড় মার যেখানে বিগ্রহ রয়েছে তার ঠিক বাঁ হাতের দিকে দেখবেন অনেকেই ওখানে বসে প্রার্থনা করেন। যখন ঠাকুর বাড়িতে কোনো উৎসবে ভক্তের সমাগম বিপুল হারে হয়ে যায় তখন ওই জায়গাতে অনেকে বসে প্রার্থনাও করেন, কিন্তু বাকি সময়টা সেখানে পর্দা ফেলা থাকে। ঠিক মায়ের বাঁ দিকে একটি ঘর আছে, সেখানে কিন্তু লক্ষ্মী পুজো হয়ে থাকে এবং ঠাকুর পরিবার থেকে বড় বৌরানী মা, বড় বৌদি আরও অনেকেই এসে সেখানে লক্ষ্মী পুজো করে থাকেন। তার সাথে সাধারণ মায়েরাও যখন যান তারাও সেখানে পাঁচালি পড়ে লক্ষ্মী পুজো দিয়ে থাকেন। তাই যারা চাইছেন মাকে পুজো করবেন, অবশ্যই আমাদের কাছে লক্ষ্মী মাই হচ্ছে শ্রী শ্রী বড় মা, তারই পুজো আমরা করে থাকি আসনে বসিয়ে। তাকে আপনারা নিশ্চয়ই পুজো করতে পারেন। ফুল, বেলপাতা, চন্দন দিয়ে সাজিয়ে সুন্দর করে লাল পেরে শাড়ি পরিয়ে যে যেভাবে পারবেন সুন্দর করে পুজো করতে পারবেন। আর তার সাথে বড় মার জীবন চলনার প্রতিটি পদক্ষেপ আমাদেরকে মাথায় রাখতে হবে। তিনি কিভাবে সংসারটাকে গুছিয়ে রাখতেন, আগলে রাখতেন, তিনি কিভাবে প্রত্যেকটা জিনিসের সংরক্ষণ করতেন। তার মুখে কখনো না ছিল না, কখনো বিরক্তিবোধ, ক্রোধ, অধৈর্য ছিল না। স্বামী সেবায় সবসময় রত ছিলেন, সংসার সেবায় সবসময় তিনি দেখতেন কাকে কিভাবে কোথায় সন্তুষ্ট করে রাখা যায়। হাজার ব্যথা, হাজার কষ্ট সহ্য করেও, হাজার জ্বালা, তিনি কিন্তু কখনোই মুখ ফুটে তার স্বামীর কাছে কোনো নালিশ করতেন না। তাই আমাদের বড় মা একদমই অন্য রকমের ছিলেন, তার জন্যই তিনি জগৎজননী হয়ে উঠেছেন। তাই তাদের মহত্তম জীবনের মহত্তম কাহিনী প্রত্যেক দিনই কিছু কিছু করে আপনাদের সামনে নিবেদন করছি। ভালো লেগে থাকলে সবাইকে শেয়ার করার অনুরোধ রইল। আপনারাও সুস্থ ভালো থাকবেন। সবাইকে জানাই আরও একবার আমার প্রণাম ও জয়গুরু।